সেখানে রোহিঙ্গা সমস্যার জন্য বাংলাদেশ যখন ভারতের দ্বারস্থ হয়েছে, হয়তো চীন একটা ভুল বার্তা পেয়েছে, আবার যখন চীনের কাছে বাংলাদেশ অ্যাপ্রোচ করেছে খুব সিরিয়াসলি, তখন হয়তো ভারত একটা এক ধরনের বার্তা পেয়েছে। মধ্যখানে ইউনাইটেড স্টেটসও তেমন করে এটাকে নিয়ে সিরিয়াস তেমন কিছু করে না। অন্তর্বর্তীকালীন সরকার তার যে মৌলিক যেসব সংস্কারের বিষয় নিয়ে আছে, সেখান থেকে তখন তাকে বেশি করে দৃষ্টি নিবদ্ধ করতে হবে রোহিঙ্গা সমস্যার, এবং সেখানে যদি অন্য কোনো তৃতীয় দেশ আরো উস্কানি দেয়, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। উই ক্যান এক্সপ্লোর ইট, উই ক্যান এক্সপ্লয়েট ইট। আমি সুইপিংলি আই ক্যানট সে দ্যাট ইট ইজ নট পসিবল অর ইট ইজ পসিবল, বাট উই ক্যান লেটস উই থিঙ্ক ওয়েদার উই ক্যান ডু ইট অর নট। মেজর এমদাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্নটি ছিল, আপনি বলছিলেন যে কখনো রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে কোনো উদ্যোগ নিয়ে সেই মেসেজটি পৌঁছানো হয়নি। এখন তো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিজ্ঞজন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ যেখানে রয়েছেন, তিনি তো এখন যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে একটি শক্ত মেসেজ দিতে পারেন। আপনি কি মনে করেন? জি ধন্যবাদ। একই সাথে আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে উইথ দ্য চেঞ্জ সিচুয়েশন, অর্থাৎ যেই যেটা পরিবর্তনের মাধ্যমে যে নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেটা দিয়ে আমি কিভাবে রোহিঙ্গা সমস্যাটা রিজলভ করার একটা পথ আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, এক সময়ে দেখা গেছে কি, একদিকে চীন এবং ভারতের দুইটা বৃহৎ দেশের মধ্যে বৈপরীত্য ছিল, এখনো সেটা বিদ্যমান আছে। তো সেখানে রোহিঙ্গা সমস্যার জন্য বাংলাদেশ যখন ভারতের দ্বারস্থ হয়েছে, হয়তো চীন একটা ভুল বার্তা পেয়েছে, আবার যখন চীনের কাছে বাংলাদেশ অ্যাপ্রোচ করেছে খুব সিরিয়াসলি, তখন হয়তো ভারত একটা এক ধরনের বার্তা পেয়েছে। মধ্যখানে ইউনাইটেড স্টেটসও তেমন করে এটাকে নিয়ে সিরিয়াস তেমন কিছু করে না। বর্তমানে যে পরিবর্তিত যেটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না এর মধ্যে আমার মনে হয় এক ধরনের একটা মানসিক একটা একই লেভেলে আসার এক ধরনের প্রবণতা বা এক ধরনের সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। সেটা যদি হয়, তাহলে রোহিঙ্গা সমস্যাটা মিয়ানমারের সাথে চীন এবং পাকিস্তান উভয় দেশের একটা খুব ভালো একটা সম্পর্ক আছে এবং পারস্পরিক তাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। সেটা আমি মিয়ানমারে যখন ছিলাম তখনও দেখেছি পাকিস্তানিদের প্রতি মিয়ানমারের এক ধরনের সম্পর্ক খুব মন থেকে তারা, আমি জানি না সেটা হয়তো একসময় জেনারেল মোশাররফ ওখানে গিয়েছিলেন, বা তাদেরও জেনারেল, এখানেও জেনারেল, ওখানেও জেনারেল, সেটা থেকেও ডেভেলপ করতে পারে। তো যেভাবেই হোক, সেটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যদি একই কাতারে এসে একই অ্যাপ্রোচ থেকে মিয়ানমারকে এখন অ্যাপ্রোচ করা হয় রোহিঙ্গাদের ব্যাপারে, আমার মনে হয় এখানে একটা নতুন পথ খুলে যাবে। আরেকটা জিনিস প্রফেসর ইউনূস গত পরশু দিনেই বলেছেন, তিনি অত্যন্ত দ্রুততার সাথে এইটাকে প্রায়োরিটি বেসিসে রোহিঙ্গাদের উপরে উনি কাজ করে যাচ্ছেন, এবং তৃতীয় একটা দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের কথা উনি ইঙ্গিত দিয়েছেন, বলেছেন। তবে আমার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে, আমরা যদি এমন কোনো ইঙ্গিত এখনই দিয়ে বসি যে রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে সেখানে পুনর্বাসন করা হবে, তাহলে আরো অর্ধেক রোহিঙ্গা যে এখন বর্তমানে সেখানে রয়েছে, তারা একটা বাণী পাবে, কারণ সেখানে তারা সেই দুঃখ, কষ্ট, নির্যাতন, নিপীড়নের মধ্যে আছে। দলে দলে আপনি সেখানে সীমান্তে যদি বলেন যে আমরা গুলি করে প্রত্যেককে মারবো, তারা মানবে না। এখন কিন্তু আরেকটা একজোটা এমনই হবে, আমার মনে হয় না সেটা এই অন্তর্বর্তীকালীন সব সরকারের পক্ষে সেটা সম্ভব হবে। সুতরাং এ ধরনের কোনো পোক্ত বন্দোবস্ত না করে, আমি যদি এখনই বলি তৃতীয় কোনো দেশে নিয়ে যাব, কানাডাকে ইঙ্গিত করে বা আমেরিকাকে ইঙ্গিত করে বা অন্য কোনো বৃহৎ দেশকে ইঙ্গিত করে, তাহলে এটা কিন্তু একটা শঙ্কা এখানে জাগবে, শঙ্কা আছে। সেটা হচ্ছে বাকি রোহিঙ্গারা তাদের, কারণ তারা এমনি আসবে না, তারা আসবে তাদের নির্যাতন, নিপীড়ন, এই যে মারামারি, এই যে কাটাকাটি, সেখানে গোলাগুলি প্রতিনিয়ত, সেটার থেকে বাঁচার জন্য দলে দলে বাংলাদেশের সীমান্তে এসে হাজির হবে। তখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তার যে মৌলিক যেসব সংস্কারের বিষয় নিয়ে আছে, সেখান থেকে তখন তাকে বেশি করে দৃষ্টি নিবদ্ধ করতে হবে রোহিঙ্গা সমস্যার, এবং সেখানে যদি অন্য কোনো তৃতীয় দেশ আরো উস্কানি দেয়, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। এই কথাটা কিন্তু আমাদের নীতি নির্ধারকদের এখন থেকেই বিবেচনায় রাখতে হবে, এবং সেটা ধরেই তাদের পথ চলতে হবে।
অসংখ্য ধন্যবাদ মেজর এমদাদ। আবার ফিরবো আপনার কাছে। এই যে আমাদের আর এক অতিথি আপনার সঙ্গে পাকিস্তান ইস্যু নিয়ে ডেফার করলো, আপনার কি কিছু বলবার আছে? না, ধন্যবাদ। ডিফার করা যায়, বাট সম্ভাবনা কিন্তু সবসময় থাকে। হিডেন থিঙ্ক অ্যান্ড আনথিঙ্কেবল, জিও স্ট্র্যাটেজিতে একটা কথা আছে, তারাই পারে যারা হু ক্যান থিঙ্ক অ্যান্ড আনথিঙ্কেবল। এটাই মাথায় রাখতে হবে। যেটা এক্স পেপার যদি আপনি পড়েন সোভিয়েত ইউনিয়নের পত্তনের, এক্স পেপারে কিন্তু এই জিনিসটাকে হাইলাইট, কেউ চিন্তা করেন সোভিয়েত ইউনিয়নকে পিছন থেকে এসে দিবে। কূটনীতি এবং জিও স্ট্র্যাটেজিতে ইউ আর দ্য মাস্ট ওয়েন ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড আনথিঙ্কেবল. So let's we think and unthinkable. Let's we resolve the Rohingya problem with the আমি যাদের কথা বললাম তাদেরকে দিয়ে একটা সম্ভাবনা এখানে আছে। এবং কেন সেটা আমি বলেছি, মিয়ানমারের সাথে একটা, তাদের সাথে একটা এই যে সাইকিক একটা যে রিলেশনশিপ, সেটা কেন সেটাও আমি বলেছি। সেটা হচ্ছে তারা ওয়ান টু ওয়ান, জেনারেলস টু জেনারেলস, তাদের যে রিলেশনশিপটা ডেভেলপ হয়েছে ফ্রম দ্য জেনারেল নেউইন ডাউন টু দ্য আইয়ুব খান, এবং পরে জেনারেল মুশারফ এন্ড দ্য জেনারেল তাসওয়ে, এবং সাবসিকুয়েন্টলি বর্তমানে যে জেনারেল যিনি আছেন, দ্য সিনিয়র জেনারেল শেখ মিয়ং, তার সাথে পাকিস্তানের জেনারেল যে সম্পর্ক যেগুলো আছে, we can explore it, we can exploit it. আমি sweepingly I cannot say that it is not possible or it is possible, but let's we think whether we can do it or not. If we can fail, then no problem. আমরা 7 বছর তো ফেল করে আসছি। নতুন যদি একটা অ্যাপ্রোচ আমরা খুঁজে পাই, let's we explore it and we resolve it, we try to, what is the harm if we can try? জি, That is my proposition actually.